হলো আমরা প্রতি বছর যদি আমরা গত বছরের হিসাব করি আমাদের আরএমজি প্রায় ৪০ বিলিয়নের উপরে এক্সপোর্ট করছে। আপনি যেই মার্কেটটা নিয়ে কাজ করেছেন, এই মার্কেটে আপনার কম্পিটিটর নাই। আপনি বিভিন্ন একটা নতুন ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসছেন। তবে আইডিয়াটা সম্পর্কে আমরা জানবো কিভাবে কাজ করছে। তার আগে আমরা একটু বলে রাখি যে এই মার্কেটটায় সাইফুল ভাই কাজ করছেন প্রায় এখানে বলা হচ্ছে যে ৭২,০০০ কোটি টাকার এরকম একটা আ না, এটা অ্যাকচুয়ালি হলো ৳৭২,০০০ কোটি টাকার বিষয়টা হচ্ছে হলো আমরা প্রতি বছর যদি আমরা গত বছরের হিসাব করি আমাদের আরএমজি প্রায় ৪০ বিলিয়নের উপরে এক্সপোর্ট করছে। অ্যারাউন্ড 38 to 40 হুম? তো এর মধ্যে আমাদের প্রায় অ্যারাউন্ড ২০ থেকে ২২ বিলিয়নের মতো কাঁচামাল আমদানি করতে হয়। এখন আমাদের এটা প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা অর্ডার নেই, তখন অর্ডার নেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা মোটামুটি অ্যারাউন্ড 20-25% বা কখনো 30 এবং কি কখনো 42% পর্যন্ত আমরা এক্সেস র মেটেরিয়ালস আমাদের আমদানি করে আনতে হয় বাইরে থেকে। তো এর কিন্তু পুরোটা আসলে আমাদের ব্যবহার হয় না। ধরেন আমি একটা প্রোডাক্ট আমাদের হিসাব করা হয় আমার আ অর্ডার যখন আমি শুরু নেই মানে নেই, তখন আমার যদি ফর ধরেন ১০ টন ইয়ার্ন লাগে তাহলে আমাকে ১২ টন ইয়ার্ন বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। কারণ যদি কোনো একটা মালের মধ্যে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয় তাহলে যাতে আমার ওটা ব্যাকআপ এ থাকে। তো সবসময় কিন্তু আমাদের মালের প্রোডাকশন লাইন চালায় রাখার জন্য সবসময় ইস্যুস হয় না বা সবসময় মাল ওয়েস্টেজ হয় না। যে কারণে আমার ওই মাল অনেক সময়ই আমাদের এই মালগুলো এক্সেস থেকে যায়। তো এই মালটা আমরা কি করি? আসলে আমরা একটা ফরওয়ার্ড সেল করে দেই। ওয়েস্টেজ হিসাবে মার্কেটে বিক্রি করে দিই। আমাদের লোকাল মার্কেটে। বাট আমাদের লোকাল মার্কেটে চিন্তা করে কিন্তু এই মালটা আমদানি করে আমরা আনি নাই। এটা আনছি হলো আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড মাল প্রোডাক্ট তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে এটা আমরা লোকালে বিক্রি করতেছি। লোকালে কেন বিক্রি করতেছি? কারণ এটা আমি ব্যবহার উদ্বৃত্ত রয়ে গেছে। এখন এটা আমার রাখার দরকার নেই। এটা আমি ফেলে দিচ্ছি। ফেলে না দিয়ে এটা বিক্রি করতেছি। ব্যাপারটা এরকম। কিন্তু বাট ধরেন আমি একটা মাল ৳৫০০ কেজিতে বাইরে থেকে কিনে আনছি। তো ওই মালটা যখন আমি ওয়েস্টেজ হিসেবে বিক্রি করতেছি তখন কিন্তু আমি ৳৫০০ বিক্রি করতেছি। হয়তো ৳২০০, ৳১৫০ বা ৳২৫০ কেজিতে বিক্রি। বিভিন্ন স্পিনিং মিল ও এটা করে, বিভিন্ন গার্মেন্টস বিক্রি করে, বিভিন্ন টেক্সটাইল মিল বিক্রি করে। মানে আমাদের প্রত্যেকটা পুরো আরএমজি সাপ্লাই চেইন এর মধ্যে আমরা যারা জড়িত আছি, যারা উৎপাদনমুখী প্রতিষ্ঠান আছি প্রত্যেকের ক্ষেত্রে ব্যাপারটা একই চিত্র। তো এক্ষেত্রে কি হয়? আমাদের এই অ্যামাউন্টটা অ্যারাউন্ড ৬ বিলিয়নের মতো আমার এক্সেস র মেটেরিয়ালস আমার রয়ে যায়। যার মধ্যে আমি কোন রকম একটা দাম মাত্র বিক্রি করার পরেও আমাদের একটা মার্কেট স্টাডি মোতাবেক আমরা যতটুকু পাইছি যে অ্যারাউন্ড ১.৯ বিলিয়নের মতো আমাদের মানে যেই মানে টাকাটা বা বৈদেশিক মুদ্রাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এই বিক্রির মধ্য দিয়ে। তো এটার অ্যারাউন্ড প্রায় ভ্যালুস প্রায় ৳১৯,০০০ কোটি টাকা প্লাস। 1.3 থেকে 1.9 বিলিয়ন পর্যন্ত হয়। তো এটা আনুমানিক প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা চাচ্ছিলাম যে ওই ৳১৯,০০০ কোটি টাকার যে মার্কেটটা আসলে আমাদের আছে, এই মার্কেটটা আমরা ক্র্যাক করার জন্য। যে ধরেন আমরা একটা মাল যখন আমরা ধরেন ১০ টন ফেব্রিক উৎপাদনের জন্য আমরা ১২ টন সুতা নিয়ে আসি বাইরে থেকে ইম্পোর্ট করে। ২ টন আমার এক্সেস রয়ে যায়। নিশ্চয়ই কোনো না কোনো একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিটা শুধুমাত্র এই ২ টন প্রোডাক্টেরই অর্ডার নিছে। সবার বায়ারের সাইজ তো একরকম না। না। ধরেন কেউ ১,০০,০০০ পিস অর্ডার কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছে, কেউ হয়তো ১০,০০০ পিস। তো আমার যদি ১,০০,০০০ পিস মালের জন্য যদি আমি ১০ টন বা ১৫ টন বা ধরলাম ১০ টন আমি ১২ টন ইয়ার্ন আনছি। তো এখান থেকে আমার ২ টন রইছে। তো যার ১০,০০০ পিস কোয়ান্টিটির অর্ডার তার কিন্তু আসলে ২ টনই রিকোয়ারমেন্ট। তো আমরা যদি আসলে এই ইনফরমেশন তার কাছে পৌঁছে দিতে পারি যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি চাইলে আমার থেকে এই মালটা আপনি নিতে পারেন। ওকে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার যিনি আসলে ২ টন রিকোয়ারমেন্ট আছে, উনি বাইরে থেকে ইম্পোর্ট করে মাল আনাটাও তার জন্য সময় সাপেক্ষের ব্যাপার এবং তাকে সেই ৳৫০০ কেজিতেই কিনতে হবে বা কখনো বেশি দিয়ে কিনতে হবে। কারণ আমাদের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে প্রাইস। আমার যখন স্মল কোয়ান্টিটি হবে তখন আমার বাইরের প্রাইস কিন্তু বাড়বে। আমি যখন আ কোয়ান্টিটি বাড়বে তখন আমার প্রাইস কমবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ছোট্ট একটা কোয়ান্টিটির প্রোডাক্ট আনবো, তো আমাকে কিন্তু আসলে অতিরিক্ত মূল্য এবং পাশাপাশি আমাকে সময়ে ৪৫ থেকে ৫০ দিন অপেক্ষা করতে হবে। মালটা শিপে আসবে, পোর্টের ব্যাপার আছে। অনেক মানে প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়া শেষ করে উনি পাবে। তো তার থেকে বেটার যদি উনি আসলে ডোমেস্টিক মার্কেট থেকে এই একই প্রোডাক্ট, একই কোয়ালিটির প্রোডাক্ট যদি শর্ট টাইমে সোর্স করতে পারত, তাহলে আমাদের একদিক দিয়ে বাঁচে আমাদের বৈদেশিক ডলার। দ্বিতীয়ত আমি আমার স্বল্প সময়ে আমি প্রোডাক্টটা পাচ্ছি। তৃতীয়ত হলো যিনি আসলে ৳৫০০ ইম্পোর্ট করে মালটা ৳১৫০ থেকে ৳২০০ কেজিতে ওয়েস্টেজ বিক্রি করতে তো সে ৳৫০০ কেজিতেই বিক্রি করতে পারছে। এটা একটা তার জন্য অপরচুনিটিস। আবার এই দিক দিয়ে প্রক্ষান্তরে যিনি আসলে ওই ২ টন মাল যে ছোট ফ্যাক্টরি বা ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠান যে আ এটা কিনতেছে, সে আসলে খুব অল্প আ ধরেন অ্যাকচুয়াল প্রাইস এ সে ওই বাল্ক কোয়ান্টিটির প্রাইজেই প্রোডাক্টটা পাচ্ছে।
যিনি ১০ টন মাল আনছে বা ১২ টন আনছে, উনি যেরকম ৳৫০০ কেজিতে আনছে, আমি আনতে গেলে হয়তো আমার ৳৫৫০ কেজি লাগতো। বাট এখন আমি পক্ষান্তরে এটা ৳৫০০ কেজিতেই পাচ্ছি, যেহেতু আমার ডোমেস্টিক মার্কেটে যারা আসলে ওয়েস্টেজ বিক্রি করতো তার থেকে। তো এটা হলো আমাদের একটা আর যদি আমরা দেশীয় অর্থনীতির হিসাব করি, এখানে আরেকটা ব্যাপার হলো, আমার এই ২ টন মালের যে রিকোয়ারমেন্ট বা আমরা ১০ টন মাল যে আমরা মাল এনে বিক্রি করতেছি বা বিক্রি হচ্ছে ওয়েস্টেজ হিসাবে, এই মালটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়তেছে। যেমন ধরেন আপনার লোকালে যারা আসলে পণ্য উৎপাদনের জন্য যেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের জন্য কিন্তু তাদের র মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু লোকালে অনেকগুলা টেক্সটাইল মিল বলেন, স্পিনিং মিল বলেন, বিভিন্ন ছোট, ছোট আ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। যারা আসলে আমাদের এই লোকাল মার্কেটকে মাথায় রেখে আসলে সে তার উৎপাদন প্রক্রিয়া কন্টিনিউ করে। কিন্তু যখন আসলে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট গুলো আমরা কোন রকম মূল্যে পাচ্ছি, তখন আসলে আমরা কিন্তু ওই প্রোডাক্টের দিকেই ঝুঁকছি। আমরা কিন্তু আসলে দেশীয় প্রোডাক্টটা আমরা নিচ্ছি না। লোকাল প্রোডাক্ট গুলো তখন আর না, নিচ্ছে না। আমরা লোকাল প্রোডাক্ট নিচ্ছি না। এখন এতে করে কি হচ্ছে, লোকাল যারা উৎপাদনকারী আছে, তারা মার্কেটটা হারায় ফেলতেছে। একটা সময় গিয়ে যদি আপনি আ মানে আপনি যেহেতু অর্থনীতিকে নিয়ে কাজ করার সুযোগ মানে করতেছেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো ধারণা থাকার কথা। যে আমাদের প্রচুর পরিমাণ প্রতিনিয়ত আমাদের অনেক গার্মেন্টস বন্ধ হচ্ছে, টেক্সটাইল মিল বন্ধ হচ্ছে, স্পিনিং মিল বন্ধ হচ্ছে, ছোট, ছোট নিটিং ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ডাইং বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে সব কিছু কিন্তু শুধুমাত্র আসলে পুঁজির সংকটে না। আর পুঁজির সংকটটা অনেক পরে আসে। আমরা বর্তমান সময়ে দেখতেছি গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রণোদনা দিবে, বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে। হ্যাঁ, এগুলো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার। বাট ফ্যাক্ট হচ্ছে হলো যে আমাকে যতই আপনি আমাকে আ প্রণোদনা দেন বা প্রণোদনা দেন না কেন, আমার কাছে যদি অর্ডার না থাকে, আমি অর্ডার যদি না থাকে অর্ডার না নিতে পারি, আমি যদি প্রাইস এ না পারি, আমি যদি কস্টিং এ না বা পারি, প্রোডাক্ট তৈরি করে বসে রইলাম, হ্যাঁ, তাহলে সেল তো হবে হচ্ছে না। না। আমাকে আমাদের আরএমজি ক্ষেত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হলো আমাদের কাঁচামালের সোর্সিংটা একটা ইস্যুস থাকে। আর দেন আরেকটা ইস্যুস থাকে হলো যে আমার এই র মেটেরিয়ালসটাকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, আমার যখন ওয়েস্টেজ বেশি হয়, তখন কিন্তু আমার মূল যে প্রোডাক্টটা থাকে, এই প্রোডাক্টের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাকে আসলে আ বায়ারের সাথে আসলে প্রাইস নিয়ে ঝামেলা তৈরি হয়। ধরেন আগে একটা সময় ছিল দিন যে শেষে প্রফিটটা কম করা হ্যাঁ, যায়। প্রফিট তো অবশ্যই আপনাকে কম হবে। পাশাপাশি আরেকটা ব্যাপার হয়, আমরা কম্পিটিটর তো অনেক আছে বাংলাদেশের সাথে। ভিয়েতনাম আছে, চায়না অনেক ভালো করতেছে এবং ইন্ডিয়া কাজ করতেছে। তো আমরা ওই গ্লোবাল মার্কেটে গিয়ে আমরা আসলে মুখ থুবড়ে পড়তেছি। আমরা প্রাইজে পারতেছি না। কারণ আমাকে র মেটেরিয়াল মানে আমি এখানে শুধুমাত্র কাটিং টু ফিনিশ ছাড়া এর বাইরে বা আমি শ্রমিকের, আমি যদি খুব সহজভাবে বলতে হয়, আমি দর্জি মেশিনের টেইলার্সের মতো মজুরি ছাড়া আর কিছু পাচ্ছি না। একজন গার্মেন্টস ব্যবসায়ী তো আমরা দেখি যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক বড় ফ্যাক্টরি, হাই রাইজ বিল্ডিং, চমৎকার এনভায়রনমেন্ট সবকিছু ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে এটার পেছনে সবচেয়ে মানে কালো অধ্যায় বা আমরা যদি ডার্ক সাইড বলে থাকি, তাহলে সেটা হলো আমরা একজন মালিক বা একজন গার্মেন্টস ব্যবসায়ী শুধুমাত্র যেটাকে আমাদের গার্মেন্টস এর ভাষায় সিএম বলে। এই সিএম ছাড়া আমরা কোনো কিছু, অনেক সময় সিএম আমরা টিকাতে পারতেছি না। হয়ে যায়। কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে মেক্সিমাম গার্মেন্টস আসলে মানে খুব স্ট্রাগল করতে হচ্ছে। আর এই স্ট্রাগল সবচেয়ে বড় কারণ আমরা মনে করতেছি ক্যাশ টাকা, অ্যাকচুয়ালি তা না। আমাদের অর্ডারের প্রবলেম। কারণ আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা পারতেছি না প্রাইজিং এ। ঈদের পরবর্তী সময়ে বেশ কিছু ফ্যাক্টরি তাদের লোকবল ছাঁটাই করতেছে। কারণ তাদের কাজ নেই, ওয়ার্ক অর্ডার নেই।